হলগুলোতেই শিক্ষার্থীদের উপরে নির্যাতনটা সব থেকে বেশি হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্টে র্যাগিং হয়। ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্টরুম, গণরুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্টরুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলতেছি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছি, তখন বেসিক্যালি আমরা ছাত্র রাজনীতির যত কুফল ছিল, ছাত্র রাজনীতির যত বিভীষিকাময় রূপ ছিল, সেগুলো আমরা নিষিদ্ধের কথা বলতেছি। আমরা ওই সময়ের কথা মনে করি 2019 সালে যখন বুয়েটে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো, তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে একমত না। যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, তখনও সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি বলেছি যে সামগ্রিকভাবে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই। কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন, যখন দলীয় রাজনীতি, লেজভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মে আপনি নিষিদ্ধের কথা বলেন না কেন, বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছি, আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকটা পরে কেন পেয়েছি জানেন? কারণ বুয়েটের শিক্ষার্থীরা তারা ভয় থাকতো যে তাদের ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সে যদি কোনো একটা আন্দোলনে পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে, বহিষ্কার করা হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এইরকম পর্যায় পর্যন্ত ভাবা হয়েছে বুয়েটে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না। তাহলে কিসের সাথে আমি একমত? আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্টরুম, গণরুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্টরুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। আমি একটা ঘটনা বলি। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন, ওনার দাড়ি ছিল অনেক বড় বড়, উনি একজন বিচারক ছিলেন। আমি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়তাম, তো উনি একজন বিচারক থাকার পরে উনি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়েছিলেন, এটা আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয় ছিল। আমি ওনার ছবি আমার ফোনে সেভ করে রেখেছি। আমার ফোনে এই যে দাড়ি, সাদা সাদা দাড়িওয়ালা একটা ছবি দেখার কারণে ছাত্রলীগ ধরে গেস্টরুমে আমাকে ব্যাপকভাবে মারধর করেছে। এটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বরূপ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী থেকে এসেছে। এই কারণে আজকে এখনই যদি আমরা ভোট দেই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কি হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী ভোট দেবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। এটা হচ্ছে শিক্ষার্থীদের মনস্তত্ত্ব। এই জায়গায় শিক্ষার্থীরা ট্রমাটাইজড হয়ে এসেছে। তাহলে সমাধানটা কোন জায়গায়, বা আসলে দায়টা কাদের? আমাদের ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে, যার কারণে শিক্ষার্থীরা সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়ে এসেছে, এই জায়গায় দায় যদি কারো থেকে থাকে, সব থেকে বড় দায়টা হচ্ছে প্রশাসনের। প্রশাসন কখনোই, আমি ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছি, তারা কখনোই কোনো ছাত্রলীগের কোনো নেতাকে ডেকে নিয়ে ইভেন সতর্ক পর্যন্ত করে নেই তাদেরকে কোনো রূপ শাস্তি দেওয়া দূরের কথা। তো যখন আমাদের প্রশাসন এমন নড়বড়ে হয়ে যায়, প্রশাসন যদি ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের লেজুর ভিত্তি করে, হলগুলোতেই শিক্ষার্থীদের উপরে নির্যাতনটা সব থেকে বেশি হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্টে র্যাগিং হয়। অর্থাৎ এই দুটো জায়গায় শিক্ষার্থীরা দেখতেছে, যদি কোনো একটা অংশ, আমি বলতেছি না, ধরেন কোনো একটা ছাত্র সংগঠন যাদের নাম এক্স, তারা যদি পাওয়ারফুল হয়ে ওঠে কোনো একটা ডিপার্টমেন্টে, নবাগত যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আছে তাদেরকে ধরে নিয়ে যদি তাদেরকে র্যাগিং করে, এই ভয়টা পায় শিক্ষার্থীরা। তাহলে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোকে ওয়াদা করতে হবে এবং তাদেরকে একটা সামাজিক চুক্তিতে আসতে হবে, আমরা কোন কোন বিষয়গুলো আর প্র্যাকটিস করব না। এই জায়গাটাতে ছাত্র সংগঠনগুলোকে একমত হতে হবে এবং শিক্ষার্থীদেরকে বুঝাইতে হবে, কনভিন্স করতে হবে
যে আমরা কোনোভাবেই আর শিক্ষার্থী নির্যাতনের ভিতর দিয়ে যাব না। যদি শিক্ষার্থীরা এটাতে কনভিন্স হয় তাহলে আমার মনে হয় যে হলেরই নাই এবং একাডেমিক এর নাই ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এই প্রশ্নের সুরাহা আমরা খুব সহজে করতে পারবো।